স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জাতীয় নির্বাচনের বাকি আছে আর মাত্র 1 মাস। 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার। এর মধ্যে নির্বাচন সংক্রান্ত নানা ইস্যুতে সরগম রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের হালচাল নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান এবং কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায়। জনাব বদিউর রহমান, আপনার কাছেই শুরুতে আসে। আপনি দেখছেন যে এবার নির্বাচনে প্রার্থী কারা হচ্ছেন এবং মোটামুটি প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত এখনো হয়নি, কিন্তু নির্বাচনী আপিলের শুনানি চলছে। 18 তারিখের ভিতর সেটিও শেষ হয়ে যাবে। অধিকাংশ আপিলের শুনানি ইতিমধ্যেই হয়েছে। তো সেই হিসেবে কারা প্রার্থী হচ্ছেন আমরা মোটামুটি চিত্র বুঝতে পারছি। তো এবারের নির্বাচনে বড় অন্যান্য কয়েকবারের মতোই দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরাই বেশি প্রার্থী হয়েছেন। অনেকে বলছেন যে রাজনীতির গুণগত পরিবর্তন না আসার কারণে এবারও পেশা হিসেবে ব্যবসায়ীরাই প্রার্থী হচ্ছেন বেশি। আপনার কি মনে হয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আসেনি 5 আগস্টের পরে? গুণগত মান আসেনি, পরিষ্কার। আমার অভিমত কিছুই আসেনি। তার কারণ আসেনি এই কারণে, শেখ হাসিনা তার আমলে ইউনুসবাজি করেছে, ইউনুস তার আমলে হাসিনাবাজি করতেছে। তো যেখানে হাসিনার ইউনুসবাজি, ইউনুসের হাসিনাবাজি, সেখানে তো গুণগত মান রাজনীতি আসার কিছুই কোনো কারণ নেই। আর ইউনুস সাহেব এসে যা করছেন তাতে গুণগত মানের কিছু তো করেন নাই। তিনি কোথার থেকে কাদের নিয়ে এসে কি একটা সরকার করলো, কাদেরকে আনলো, এটা আমি আরেক অনুষ্ঠানে বলছিলাম দ্য মোস্টেস্ট উইকেস্টেড গভর্নমেন্ট। তো সেখানে রাজনীতি গুণগত মান হবে না, বরং তিনি রাজনীতিতে কিছু নূতন একটা দলের বৈরমখা হইতে গিয়ে আকবর নাবালক থাকতে তার একটা বৈরমখা ছিল, সেই বৈরমখা হইতে গিয়ে রাজনীতিটাকে আরও কুলুষিত করে দিয়েছে। এই ইয়াং জেনারেশনের পরে যদি আর কোনো ইস্যুতে পশা শামুকে পা কাটার মতো কোটা আন্দোলন থেকে হাসিনার গোড়াট্টুমের জন্য, একগুমের জন্য যেটা ঘটলো, এরকম আরেকটা সিচুয়েশন হলে তখন আবার ইয়াং জেনারেশনটা উদ্বুদ্ধ হবে যে এইভাবে ক্ষমতায় আসা যায়, লেখাপড়ার দরকার হয় না, পাশ করা যায়, নেতা হওয়া যায়। তাহলে গুণগত মান হবে কোত্থেকে? প্রার্থী তো মনোনয়ন দিয়েছে দলগুলো প্রার্থী মনোনয়নে সুবিবেচনার পরিচয় দিয়েছে বলে আপনি মনে করেন? রাজনীতিতে তো একটা, শুধু ব্যবসায়ীদের কথা বলছেন, রাজনীতিবিদরাই তো এখন বড় ব্যবসায়ী। আচ্ছা, এটা আগের সংসদগুলোতে তো মোর দেন 60% ব্যবসায়ী আসছে। তার কারণ রাজনীতি করতে হলে টাকা দরকার। আমি বদিউর রহমান যদি ইলেকশনে দাঁড়াই, আমার এক মুরব্বীকে জিজ্ঞেস করছিলাম যে এমপি ইলেকশনে দাঁড়াবো কি না। তো ভদ্রলোকের বয়স 90-র উপরে, লেবার পলিটিক্স করতেন। উনি বলেন 3টা প্রশ্নের উত্তর দাও, তাহলে দেখবো তুমি হবে কিনা। 1 নাম্বার, তুমি তোমার কনস্টিটিউয়েন্সির কত গ্রাম চিনো, নাম বলো। তো আমি ফটফট করে যখন নাম বলে ফেললাম 25টি, বলো যে এটা পাস করছো। এবার বলো তোমার টাকা কত আছে। আমরা সেটা তো নাই, তাহলে তুমি মাইনাস। তারপর গুন্ডা ফান্ডা কী পরিমাণ থাকবে, নাই। তো তাহলে তো তোমার দরকার নেই, পরিষ্কার কথা। তো এখনও যেটা ইলেকশনে হচ্ছে, কোয়ালিটি এনশিওর করার জন্য রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা থাকা দরকার তা তো হয় না। দল মনোনয়ন কাকে দেবে? ওই যে একটা বলে জরিপ করে যে টিকে আসতে পারবে, ভালো মানুষ কিনা, সৎ কিনা সেটা নয়, যে টিকে আসতে পারবে। তো টিকে আসার জন্য তার ফান্ডামি, গুন্ডামি, মাস্তানি সব কিছুর মূল্য হইল টাকা। তো টাকা লাগবে। আর দল যেটা ছিল আগে, তো আলীবাজার 2টা দল ছিল, আওয়ামী লীগ আলী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজাত। তো আলীবাজারদের মধ্যে আলীকে তো অন্যায়ভাবে ফেয়ার ইলেকশন চাইলে, ইনক্লুসিভ ইলেকশন চাইলে, ওইটা যদি ফ্যাসিস্ট হয়, জনগণ তাকে ফ্যাসিস্ট হয়ে ভোট না দেখ, কিন্তু তার বন্ধ করে দিলেন। তো বন্ধ করে দিলে তো আর ফেয়ার হয় না। তো এখন বাজার দেখছে টিয়াতে আছে মোটামুটি। জামাত 71-এর সেই জামাত, এখন জামাত বুক ফুলে কথা বলে, তাদেরকে মানুষ পছন্দ করে বলে, তাহলে গুণগত মান কোথার থেকে আসতেছে? তার মানে ওই তারপরে নতুন শক্তি কালো টাকার দূরত্ব থাকবে এবার নির্বাচনে, আপনি মনে করছেন? জি, থাকবে। টাকা দিয়ে তো খেলা হচ্ছে। আচ্ছা, জানাফা যারা নতুন আসছে, যাদেরকে নিয়ে বড় আশাবাদী মনে হয়েছিল জাতীয় নাগরিক পার্টি জানাফা, ওই জাফার মাঝখান দিয়ে না ঢুকে জানাফা যেটা হলো, তাদেরও তো দেখা যায় যে সম্পদ টম্পদ এক একটা পত্রিকায় হলফনামা একটু একটু দেখি, তো টাবুস হয়ে যায়।
আচ্ছা, হলফনামা নিয়ে আমরা আসবো পরে আবার। জনাব মাহবুব কামাল, নির্বাচনের আর 1 মাস বাকি, নির্বাচনে আপনার মনে কোনো সন্দেহ আছে? নির্বাচন কেমন হচ্ছে বা নির্বাচন ঠিকঠাক মতো আমরা মানে ডিটেইল হয়নি তো, আপনি কি মনে আচ্ছা, একটু আপাতত আমি একটু দেশের বাইরে যাই। সেটা হলো যে বদি ভাই, আপনি যে আলী বাজাদ বললেন, আপনি বারবারই লিখতেন আলী বাজাদ, আমি বারবারই ঠিক করে দিতাম আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি এটা ছাড়তেন না। আই রিমেম্বার। কেন অসুবিধা কি? না ঠিক আছে, বাংলাতে আওয়ামী লীগকে আলী বললাম। না, আপনি যে অ্যাব্রিভিয়েট করতেন এইটা আর কি। যাই হোক, আমি একটু বাইরে যাই। এই যে ক্যান্ডিডেট কথা বললেন না, আমি একটু দেশের বাইরে যাব একটু। সেটা হলো যে অন্ধ্রপ্রদেশের যে চিফ মিনিস্টার, তার নাম মানে খুব জনপ্রিয় চিফ মিনিস্টার ছিল এনটি রামারাও। তার পার্টির নাম ছিল তেলুগু দেশম। তো মিড 80s তার তেলুগু দেশম হেরে গেল। তো আমি তখন টেলিভিশনে দেখতেছি, আমি একটা রিমোট এলাকা থেকে দূরদর্শন দেখতেছি। তো তাকে জিজ্ঞেস করা হলো এই এনটি রামারাওকে যে আচ্ছা, আপনার তেলুগু দেশম পার্টি হারলো কেন, আপনি এত জনপ্রিয়, শুনতেছেন? তো উনি বললেন যে ইলেকশন তো হয়েছে এনটিআর ভার্সেস এমটিআর, এন আর পর এম। তো সাংবাদিক বলতেছে এনটিআর বুঝলাম, এনটি রামারাও, কিন্তু এমটিআরটা কি? তো বলতেছে মানি, টেরর অ্যান্ড র্যানস্যাক। মানে এনটি রামারাওয়ের সঙ্গে নির্বাচন হয়েছে কার? প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মানি, টেরর এবং র্যানস্যাক, অর্থাৎ টাকা, সন্ত্রাস এবং লুণ্ঠন। তা আমি কীভাবে জিতব? এই যে এমটিআর, হ্যাঁ, মানি, টেরর অ্যান্ড র্যানস্যাক, এটা কিন্তু এই সাবকন্টিনেন্টের একটা বৈশিষ্ট্য, নির্বাচনের একটা বৈশিষ্ট্য। এনটি রামারাও তো যথেষ্ট বিত্তশালী। হ্যাঁ হ্যাঁ, এনটি রামারাও নিজে, কিন্তু সে তার খরচ করে, সে তো নির্বাচনী আচরণবিধি মেনে চলছে। আপনার টাকা থাকলে যে সে মানে টাকা ব্যবহার করে তা তো না। যাই হোক, কংগ্রেসের সাথে হারছে, তারা প্রচুর টাকা ব্যয় করছে। যাই হোক, এখন এই যে এইটা আর একটু বিদেশে যাই, এই যে বললেন যে গুণগত পরিবর্তন, না দেখেন, ইউনুস সাহেবের সাথে আমি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের গর্বাচেভের সঙ্গে একটা তুলনা করতে চাই। গর্বাচেভ ক্ষমতা যখন নিলেন 85-এ, তখন তিনি 2টা জিনিস ইন্ট্রোডিউস করতে চাইলেন। একটা হচ্ছে গ্লাসনস্ট। গ্লাসনস্ট মানে ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রায়ন, ওপেননেস। আর একটা হচ্ছে পেরেস্ত্রোইকা রুশ ভাষায়, সেটা হচ্ছে রিস্ট্রাকচার। অর্থাৎ গণতন্ত্রায়ন করবেন উনি, রিস্ট্রাকচার করবেন উনি, এবং এগুলোর পেছনে উনি কিছু সংস্কার করবেন আর কি। এবং দেখেন, তার এই সংস্কার কর্মসূচি, এই গ্লাসনস্ট এবং পেরেস্ত্রোইকা, এটা কি করলো? সোভিয়েত ইউনিয়নকে, তার সমস্ত অঙ্গরাজ্যগুলো আলাদা হয়ে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। আমাদের ডক্টর ইউনুস সাহেব এই যে মানে কি বলে যে সংস্কার কর্মসূচি বা এই যে পুনর্গঠন, এটা উনি কী করছেন? উনি আসলে জাতিটাকে বিভক্ত করছেন। এই অর্থে হি সিমিলার টু আপনার গর্বাচেভ, এটা বলে রাখলাম। এখন আপনি বলতেছেন নির্বাচনের কথা, না দেখেন, আমরা যে কোনো অবস্থাতে একটা নির্বাচন চাই, হ্যাঁ, যে কোনো অবস্থাতে। এটা যদি আনফেয়ারও হয়, হ্যাঁ, ওই যে বলে না যে ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন, মানে নির্বাচন না হওয়ার চাইতে খারাপ নির্বাচন হওয়া ভালো, সেটা আমরা চাই। কিন্তু কতগুলো ডাউট তৈরি হয়েছে কিন্তু, আপনি এগুলি খেয়াল করতেছেন কিনা আমি জানি না। কি ডাউট তৈরি হয়েছে বলতেছি, যেমন একটা বলি, যেমন ধরেন প্রধান উপদেষ্টাই বলতেছেন যে নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে, এটা হতে পারে, এবং এটা আওয়ামী লীগের দোষরা কি জানি একটা বলছেন আর কি। তা উনি যখন এটা বলেন যে মানে কি বলে যে নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে, এইটা উনি কেন বললেন? এটা তো বলার দরকার নাই। এটা বলা মানে হচ্ছে তিনি কিছু স্মেল করতেছেন, অথবা তিনি একটা এমন একটা মানে মেসেজ দিতে চাচ্ছেন যে মানে কি, যদি নির্বাচনী পরিবেশ না থাকে তাহলে হয়তো নির্বাচন নাও হইতে পারে। হ্যাঁ, এটা মেসেজ, এটা দরকার ছিল না। হ্যাঁ, মানে আমি একটা পোস্ট দিছি জীবনানন্দ দাশকে কোট করে, যে জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। আমরা তো কোনো প্রবলেম দেখতেছি না, উনি কেন জ্যোৎস্নায় ভূত দেখতেছেন? হ্যাঁ, তো এইটা একটা সন্দেহজনক। আচ্ছা, আরেকটা দেখেন, আপনার একটা রিট হয়েছে, কিন্তু আপনি খেয়াল করছেন কিনা, আমি ডাউটগুলি কেন বলতেছি। এই রিটটা হয়েছে মানে জাতীয় পার্টি এবং এনডিএফ, ন্যাশনাল ডেমোক্রেট, এদেরকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য। এবং হাইকোর্ট রুল দিছে আপনার নির্বাচন কমিশন এবং গভর্নমেন্টকে 2 সপ্তাহের মধ্যে এটা জবাব দিতে হবে। এখন ধরেন মানে
কথার কথা যদি 2 সপ্তাহের শেষ দিনে জবাবটা পায় হাইকোর্ট, তাইলে এই রায় পাইতে পাইতে কতদিন লাগবে? 11 তারিখে করছে রিট, 14 দিন যোগ করেন 25 তারিখে, নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে 22 তারিখে, মানে নির্বাচনী প্রচারণার 3 দিন পরে এই রায়টা হবে বা ইত্যাদি। তারপরে যদি ওই যে রিটকারী সে যদি আবার যদি পজিটিভ রায় হয়, সে যদি আবার সুপ্রিম কোর্টে আপিল করে, সেই আপিল নিষ্পত্তির জন্য তো আরও সময় লাগবে। তাইলে যদি এরকম হয় বাই দ্য এন্ড অফ দিস মান্থ এটা নিষ্পত্তি হয়, তাহলে নির্বাচনটা লেভেল প্লেয়িং বা এটা কিভাবে হবে? একটা ঝুঁকির মধ্যে পড়বে। এটা ঝুঁকির মধ্যে পড়লো। 1 3 নম্বর দেখেন, আপনার জামাত এবং এনসিপির কতগুলি কথা, এগুলি কিন্তু মনে হচ্ছে যে তারা নির্বাচন মানে যে অবস্থা আছে এই তারা মনে করতেছে যে গভর্নমেন্ট নির্বাচন কমিশন একটা দলের দিকে টিল্টেড হয়ে পড়ছে, লেভেল প্লেয়িং ফিল্ড নাই, এগুলো তারা বলতেছে। কিন্তু তারপরে তারা আলটিমেটলি নির্বাচন করবে কিনা সেটা একটা ডাউটের মধ্যে পড়ছে। আচ্ছা, আরও কি আপনি কি আরও প্রশ্ন করতে চান? না, আর যদি একটু শেষ করেন আর কি আমরা। আচ্ছা, শেষটা হচ্ছে যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, নির্বাচন কমিশন কোনো অ্যাকশনে যাচ্ছে না। তারপরে ধরেন যে অস্ত্র উদ্ধারের তেমন কোনো দৃশ্যমান কোনো ইয়ে নাই। তো সবটা মিলে মনে হচ্ছে যে নির্বাচনটা এক ধরনের মানে আচ্ছা হইলে হইলো, না হইলে না, এরকম ব্যাপারটা দাঁড়ায় গেছে আর কি। এবং সেই দিক থেকে মানে আমরা যারা সাধারণ নাগরিক, উই আর ব্যাডলি ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ, এই সমস্ত সিনারিওতে। এবং কি বলে যে ডাউটটা দেখা দিছে, দেখেন ডাউট যত সিম্পলই হোক, আপনি যদি ডাউটের ভিতরে যান, ডাউট অনেক সময় কিন্তু ডাউট কন্টেইনস বিগ ট্রুথ, স্মল ডাউট ক্যান কন্টেইন বিগ ট্রুথ। আপনি দেখা যাবে যে ছোট ডাউট কিন্তু দেখা গেল এটার মধ্যে বড় সত্য লুকিয়ে আছে এবং এটা আলটিমেটলি হয়তো এটা এক্সপ্লোর হইতে পারে। তো আমরা চাই না যে আমরা যে ডাউট করতেছি এটা হোক, বাট একটা নির্বাচন হয়ে যাক। ধন্যবাদ মাহবুব কামাল। আমরা একটা বিরতি যাব। বিরতিতে যাওয়ার আগে আমি বদিউর রহমান আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বিরতির পরে সে উত্তর দেবো। সেটা হচ্ছে যে আপনি হলফনামার কথা বলছিলেন, হলফনামা আসার পরে আমরা গণমাধ্যমে এ নিয়ে অনেক প্রতিবেদন দেখেছি। আপনি এই হলফনামাগুলোতে যেসব তথ্য এসছে এগুলো কতটা সত্য বা বাস্তবসম্মত বলে মনে করেন? আমরা বিরতির পরে উত্তরটা দিচ্ছি। দর্শক, আপনার একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে জনাব বদিউর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, উত্তরটি যদি দেন। হলফনামার এগুলো ঠিক কিনা, এটাই তো কতটা বাস্তবসম্মত কিনা। আপনি অবাস্তবসম্মত যদি বলেন, সেটা দেখবে কে, বলবে কে? আমরা যারা কথা বলবো তারা তো যেটুক দিয়েছে সেইটুক নিয়ে বলবো। এখন নির্বাচন কমিশন এমন কোনো দক্ষতা তাদের আছে কি না যেটা দিয়ে ও বের করতে পারবে যে ইনি বাস্তব কথা বলেননি, সত্য কথা বলেননি, তা নাই। আমি আউয়াল যখন চিফ ইলেকশন কমিশনার, সেই সময়ে কলামে লিখছিলাম যে 2টা কাজ যদি আউয়াল করতে পারে তাহলে আমি খুশি হব। একটা হইল ওই কি একটা মেশিনে ভোট নিয়ে না কি বলে ইভিএম না কি আছে, ওইটা বাদ দেয়া। তো ওইটা যেভাবে হোক বাদ দিয়েছে। আরেকটা হইল আজকের একটা পত্রিকা তো হেডলাইন দেখলাম, আগে 3টা নির্বাচনের নিয়ম অনিয়ম নিয়ে যে কমিশন হইল, সেই কমিশন বলল যে প্রশাসনই সব কিছু করেছে। তা আমি ওই সময়ও আগে লিখলাম, হাসিনার পতনের আগেও, যে নির্বাচন কমিশন 54 বছর পরেও যদি প্রশাসনের ডিসিকে রিটার্নিং অফিসার করে, তো তাহলে প্রশাসনের যদি কিছু অনিয়ম হয় সেটা মানতে হবে। নির্বাচন কমিশনের কি রিটার্নিং অফিসার দেওয়ার ক্ষমতা নাই 54 বছরেও? যদি না থাকে তাহলে প্রশাসনের ডিসি সাহেব, রিটার্নিং অফিসার, ইউএনও সাহেব, সহকারী যারা যা হয় তাদের ঘাড়ে কয়টা মাথা? যদি সরকারের তরফ থেকে একটা নির্দেশ যায় ওটা পালন করবে না, এটা সম্ভব না। অতএব এখন ইউনুস গভর্নমেন্ট যে প্রচার শুরু করছে, হাঁ দিতে হবে, হাঁ দিতে হবে, হাঁ দিতে হবে, কার কয়টা মাথা এটা না করবে? গভর্নমেন্টের চাইতে বড় মাস্তান বাংলাদেশে কেউ নাই। অতএব হলফনামা কে শুদ্ধ দিল কে অশুদ্ধ দিল, যেটুক দিল সেটা ঠিক মতো আছে কি না সেটাও একটা বিবেচনার বিষয় দেখা থাকে। নির্বাচন কমিশনকে নিয়েও তো প্রশ্ন উঠেছে, দলীয় কিনা, কারো দলীয় কিনা। এটা এর আগেও একবার আমি বলছিলাম যে যারা
নির্বাচন কমিশন একদিকে ঝুঁকি আছে বা দলের অনুগত, এটা দোষের কিছু না। কারণ দল তো ছিল দুইটা, আলী বাজাদ। তো আলী যখন আউট হয়ে গেছে, এখন কারা আসতেছে? গভর্নমেন্টে কারা আছে? বেশিরভাগই তো বাজাদের লোক। আপনি পথ ধরে ধরে উপরে থেকে একটা একটা সচিবদের আমলনামা দেখেন, আগে কী ছিল। যেগুলা আলী বাদ দিয়েছে, প্রমোশন দিয়ে নাই, আটকায় রাখছে, সেগুলো সব আসছে। তাহলে ওরা কার? বেশিরভাগ বাজার, গুটি কয়েক জামাত। ইলেকশন কমিশনের মধ্যে যারা আছে তাদের ডিএনএ টেস্ট করেন, পাবেন। সেটা প্রধান নির্বাচন কমিশনার হোক বা অন্যরা ডিএনএ টেস্ট করলে শানে নজুল দেখেন আগের থেকে কোথায় ছিল, কার লোক ছিল। তো এগুলা তো কিছু বেরিয়ে যায়। তো সেদিক থেকে ওই কথাটাই এখন যেমনই হোক, যাই হোক, একটা নির্বাচন হয়ে যাক। হয়ে গেলে ইউনূস সাহেবের জন্য একটা সেফ এক্সিট হবে। ওনার অপদার্থ উপদেষ্টাগুলো একটা ক্রেডিট নিয়ে যেতে পারবে, সব ভালো তার, শেষ ভালো যার, যে একটা নির্বাচন করলাম। কিন্তু যেভাবে নেকেড হইতে হাঁ বলার জন্য সবারই শুরু করছে চিৎকার, তার মানে হাঁ বলাই সারবে। এবং হাঁ বলাই ছাড়তে গেলে আগের আমরা রেফারেন্ডামগুলো দেখলাম না? প্রথম জিয়ার আমলে একটা দেখলাম, এরশাদ আমলে একটা দেখলাম, তারপরেরটা তো কনস্টিটিউশনাল পদ্ধতি চেঞ্জের। তো আগেরগুলোতে কি হয়েছে? সবগুলো তো হাঁ পড়ে যায়। আর কিছু কিছু হাতে সিল এমনও পড়েছে, ভোটা যা নয় তার উপরে, পরে বলে যে 100%-এর বেশি হয়ে গেছে, তো বলে যে একটু কামায় টামায় কাইটা শুরু করে দাও, সেটা হবে। ধন্যবাদ বদিউর রহমান। হলফনামার বিষয়ে আসবো, কিন্তু স্যার যেখানে শেষ করলো সেখানে যদি একটু মাহবুব কামাল ভাই আপনি যদি একটু সাপ্লিমেন্ট করেন, যে সরকারের শীর্ষমহল থেকেও গণভোটে হা ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা লিগ্যালি তারা পারে, আইনের কোনো লঙ্ঘন হচ্ছে না। আপনি কি মনে করেন? এটা তো না, এটা স্পষ্টত ডেমোক্রেটিক প্রসেসকে প্রভাবিত করা, স্পষ্টত। কারণ লেট পাবলিক ডিসাইড, লেট ইলেক্টোরেট ডিসাইড যে এটা হ্যাঁ হবে না না হবে। আপনি প্রভাবিত কেন করছেন, তাই না? প্রভাবিত করছেন আপনি রাষ্ট্রের টাকা খরচ করে, ব্যাঙ্কগুলিতে সিআরআই থেকে ফান্ড দিয়ে এটা করতে হবে। এটা তো আপনি পারেন না। তার মানে কি আপনার মধ্যে সন্দেহ আছে যে এটা না হইতে পারে, তাই না? ইউ আর ইন ডাউট। এবং এটা কেন এত দূর? আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে যদি না জিতে যায় তাহলে মানে আফটার নিউ গভর্নমেন্ট ইজ ইলেক্টেড, এরপরে এই গভর্নমেন্টে যারা তারা বিপদে পড়বে, তাদের সেফটি একটা বিপদে পড়বে। সুতরাং তাদের সেফটির জন্য হাঁ করে মানে তার এক ধরনের ইনডেমনিটি এটা। দেখেন এগুলি করে কোনো লাভ নাই। বাংলাদেশে বহু ইনডেমনিটি পরে রদ হয়েছে। হ্যাঁ, এই যে বঙ্গবন্ধু কিলিংয়ের যে ইনডেমনিটি, সেটা রদ হয় নাই। এইসবের জন্য কিন্তু 2/3 মেজরিটিও লাগে না, সিঙ্গেল মেজরিটিতে সংশোধনী করা যায়। ফলে এইটা আমি মনে করি এটা টোটালি আনডেমোক্রেটিক। এইটা পাবলিককে ডিসাইড করতে দেন। আচ্ছা, হ্যাঁ, পাবলিক ডিসাইড করতে দেন তারা কি বলে, তাই না? আমরা দেখি পাবলিক কি বলে, তাই না? আমাকে প্রভাবিত করতে হবে কেন, তাই না? তো ফলে এটা ঠিক হচ্ছে না। যাই হোক, আর যদি ওই যেটা আপনি বলছিলাম যে হলফনামার ইস্যুতে তিনটি শীর্ষ এখন মানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ আরো যেসব আছে, বিশেষ করে শীর্ষ নেতাদের যে হলফনামা কিন্তু কম্পারিজন হচ্ছে, আপনি এগুলোকে বাস্তবসম্মত মনে করেন? বলছি আমি দুই একটা টেলিভিশনে বলছি, রিপিট করতে হচ্ছে, কি করব, মানে এর চেয়ে ভালোভাবে বলতে আর পারবো না, সেই কারণে রিপিট করতে হচ্ছে। দেখেন, তিনটা বিষয় আমাকে ইরিটেট করে এবং এই তিনটা বিষয় হচ্ছে মিনিংলেস এবং ফার্সিক্যাল অলসো, প্রহসন। যে তিনটা কি? একটা হলফনামা, একটা হচ্ছে নির্বাচনী ব্যয়ের লিমিট যেটা নির্ধারণ করে দেয়, আর একটা হচ্ছে পাচারকৃত টাকা ফেরত আনার প্রতিশ্রুতি। এই তিনটা জিনিস আমার কাছে খুব মিনিংলেস মনে হয়। একটা একটা করে বলি। যেমন নির্বাচনী, এই দুইটা আগে সারি, নির্বাচনী খরচের লিমিট না, কোনো ক্যান্ডিডেটই সে যদি টাকার মালিক হয়ে থাকে, মানে যে লিমিটের অতিরিক্ত যদি টাকা থেকে থাকে, সে লিমিট ক্রস করবেই। এবং শুধুমাত্র নির্বাচনের দিন প্রতিটা সেন্টারে পোলিং এজেন্ট থেকে শুরু করে ওয়ার্কারদের যে পরিমাণ টাকা দিতে হয়, সেইটা মোট নির্বাচনী খরচের চাইতে অনেক বেশি হয়ে যায়। সুতরাং সবাই এটা করে এবং আমরা জানি যে তারা খরচ করতেছে। হ্যাঁ, কিন্তু মানে কাগজে কলমে হচ্ছে এত টাকার বেশি খরচ করে, এটা ফার্স্ট না, পুরো প্রহসন। তারপর ধরেন এই যে পাচারকৃত টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দেওয়া হয়, এই 91-এ প্রতিশ্রুতি দেওয়া হলো এরশাদ হাজার হাজার কোটি টাকা পাচার করছে, ফেয়ারফ্যাক্স বসলো $1 আনতে পারলো না। এইবার হিসাব দেওয়া হলো 16 বছরে প্রতি বছরে $16 বিলিয়ন করে পাচার হয়েছে, তার মানে $256 বিলিয়ন পাচার হয়েছে। এবং প্রথম দিকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে 2-1 মাসের মধ্যে টাকা ফেরত আসতেছে, $1 আসছে, আসে নাই। তো তাহলে এই প্রতিশ্রুতির মানে কি? এগুলি না, একেবারেই ফার্স্ট না এটা। আচ্ছা, এবার হলফনামায় আসেন।
হলফনামায় আপনি ধরেন একজন দিয়েছে, আমি নাম বলতেছি না, তার বার্ষিক আয় হচ্ছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা তাহলে মাসে খরচ তার কত? হতে 50,000-এর বেশি, 50,000 Around বেশি, 60 to হ্যাঁ। 70,000। তাইলে সে তো, উনি তো বাসা ভাড়া দেন 50,000 টাকা বা 60,000 টাকা, তারপরে তার গাড়ি আছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া আছে, তার চিকিৎসা আছে, তার একটা কি বলে যে পশ লাইফ আছে, হ্যাঁ, এগুলো কোত্থেকে আসে? এখন আপনি বলবেন যে এটা পার্টি দিচ্ছে, ঠিক আছে, দল দিচ্ছে, তা দল যে দিচ্ছে, এই দল যখন মানে দলের আয় সেটা তো আয় উল্লেখ ব্যয়ের থাকে না। হিসাব যখন নির্বাচন করে জমা দেয়, এটা কি ইনক্লুড করে? তাই না? আচ্ছা, গেল এইটা। আরেকটা সবচেয়ে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে অর্জনকালীন সম্পদ, অর্জনকালীন যা দাম ছিল। এখন ধরেন আমি 75 সালে একটা জমি কিনছি, ওই জমিটার দাম 10,000 টাকা, এইটা এখন 10 কোটি টাকা হয়ে গেছে। তা আমি যদি অর্জনকালীন 10,000 টাকা দেখাই, এটা হলো? অথবা সোনার মূল্য, আমি 10 বছর আগে সোনা কিনছি যে দামে, এখন সেই সোনার দাম কি একই? তা আমি তো দেখাচ্ছি 10 বছর আগে সোনার দাম। এগুলো প্রহসন না? তো ফলে এটা জিনিসটাই হচ্ছে প্রহসনের উপরে দাঁড়ায় আছে এগুলি। হ্যাঁ, এগুলি সবাই আমরা জানি, সবাই জানি যে এগুলি মিথ্যা কথা, সবাই জানি যে যে লিমিট দেওয়া হয়েছে নির্বাচনী খরচের সেটা ক্রস করে যাচ্ছে, সবাই জানি এগুলো, এবং জেনে মানে হোল নেশন আপনার একটা মিথ্যার উপরে দাঁড়ায় আছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতি পর আবারও ফিরে এলাম আলোচনায়। জনাব মাহবুব কামাল, আমরা শেষ করেছিলাম আপনার কাছ থেকে, আবারও আপনার কাছে আসি যে আজকে আপনি দেখেছেন যে জুলাইতে, গত বছর জুলাইতে শেখ হাসিনার আমন্ত্রণে যে 25 শীর্ষ ব্যবসায়ী তিনি ডেকেছিলেন এবং সেখানে তারা বক্তব্য দিয়েছিলেন, সেই 25 জনের বিরুদ্ধে আজকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই যোদ্ধাদের একটি অংশ যে এই অভিযোগ জানিয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এতে করে মানে অনেকেই তো আবার আমরা দেখেছি যে সম্প্রতিকালে আরেকটি রাজনৈতিক দলের কার্যালয়েও গিয়েছে। তো বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটা কি অস্থিরতা তৈরি করতে পারে, না এটা অন্য কোনো ইম্প্যাক্ট আছে? কথাটা হচ্ছে কি, এদের মধ্যে তো অনেকেই তারেক রহমানের ওখানে গেছিলেন, তাই না? তো হ্যাঁ, তারা যদি মানে গত সরকারকে কন্টিনিউ করার জন্য সহযোগিতা করে থাকে, তাহলে এটার একটা সুরাহা হওয়া উচিত আমি মনে করি। পয়েন্ট সেটা না, পয়েন্ট হচ্ছে দেখেন, কোনো সরকার বা কোনো দল যদি তাদের অবস্থানকে শক্ত রাখতে চায় বা কন্টিনিউ করতে চায়, তখন তারা একটা ইমাজিনারি ভিলেন তৈরি করে। ওই ভিলেন যখনই বিপদে পড়ে, তখনই ওই ভিলেনকে আশ্রয় করে। দেখবেন এরকম আমাদের একটা ভিলেন হচ্ছে আপনার ইন্ডিয়া। যখনই একটা বড় বিপদ হবে, একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যাশ করে ওই বিপদ উদ্ধার। এই ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়া হেজিমনিস্টিক পাওয়ার, ঠিক আছে, কিন্তু এইটাকে ব্যবহার করা, যেমন ক্রিকেটও একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা জোশ তোলা হয়েছে, এই মানে ইন্ডিয়াকে ভিলেন করে। এখন সিচুয়েশন যেহেতু অনেক মানে ঘোলা হচ্ছে আর কি, হ্যাঁ, কে ক্ষমতায় আসবে, কে আসবে না, জুলাই সনদ পাস হবে কিনা। দেখেন, জুলাই সনদ কিন্তু এনসিপির বা আগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ডা ছিল, তারা কিন্তু এটাতে সই করে নাই। হোয়াট এ প্যারাডক্স, হ্যাঁ, সই করে না, অথচ এটা ভোটে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন যেহেতু কি হবে, জুলাই সনদের হবে না হবে অনিশ্চিত, সুতরাং একটা মানে সিচুয়েশন তৈরি করা। এখন ধরেন যে ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি মামলা টামলা হয় আইসিটিতে, এটা সবার দৃষ্টি ওদিকে চলে যাবে। তাহলে আপনার দেখেন এই মুহূর্তে আমাদের প্রবলেম কি, এটা কিন্তু আমরা কেউ দেখতেছি না। আমাদের প্রবলেম দেখেন, পানি চুক্তি নবায়ন হবে কি না, গ্যাসের সমস্যা দেখা দিছে, গ্যাস না থাকলে আপনার বিদ্যুতেরও সমস্যা হবে। তারপরে ধরেন যে ইনভেস্টমেন্ট না, এই যে কাজ আজকে দেখলাম সর্বনিম্ন ইনভেস্টমেন্ট এই মানে এই রেজিমে, হ্যাঁ, আগামী দিনে অর্থনীতি কী হবে এগুলি নিয়ে কেউ অ্যাড্রেস করতেছে না। এগুলি তো পাবলিক ইন্টারেস্টের ব্যাপার, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট। হ্যাঁ, ধরেন গ্যাস যদি না থাকে, ইলেকট্রিসিটি না থাকে, কী হবে, এগুলি কেউ দেখছে না। সব নির্বাচন নিয়ে আসে, সব জুলাই সনদ নিয়ে আসে, সব মানে এগুলি নিয়ে আসে। তো ফলে আমার কথা হচ্ছে, যেগুলি সলিড প্রবলেম সেগুলিতে আমরা কেন ফোকাস করতেছি না? হ্যাঁ, সেগুলি করতেছি না, কতগুলি মানে আনডিউ ডিবেট আমরা তুলতেছি। হ্যাঁ, আনডিউ ডিবেট ইন দ্য সেন্স, যেমন একটা ডিবেট তুলে কিছুদিন ওইখানে মূল ফোকাস ওইটা, আবার ওইটা সরে গেল। যদি ওইটা রিয়েলি প্রবলেম হয় তো ওইটা কন্টিনিউ করো, ওইটা শেষ হয়ে যাচ্ছে, আর একটা নতুন ডিবেট তৈরি হচ্ছে। এইভাবে ডিবেট আফটার ডিবেট, এবং মানে ওইটাতে কী করে যে নানা রকম
মানে সংকট তৈরি করে মানে মূল যে সমস্যা ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ একটা ইলেকটেড বডির কাছে ক্ষমতা দেওয়া এবং আমাদের অর্থনীতিকে অ্যাড্রেস করা, এই দুইটাই তো মূল আমাদের, অর্থনীতি অ্যাড্রেস করা এবং একটা ইলেকটেড বডির কাছে ক্ষমতা দেওয়া, এই দুইটাই হলো মেইন কনসার্ন। এই দুইটা বাদ রেখে আমরা এই যে এইসব করতেছি, হ্যাঁ, খেলাধুলা নিয়ে তো ব্যবসায়ী তো ঠিক আছে, ব্যবসায়ীদের সরানোর কৌশল মনে করছেন? জি, মনোযোগ মানে নির্বাচন থেকে মনোযোগ সরানোর কৌশল বা এটা হইতে পারে। আমি তো বলতেছি, দেখেন আমরা তো 12 তারিখে না নির্বাচন, তো একটা কথা আছে না যে মানে কেয়ারলেসলি কেয়ারফুল একটা কথা আছে, কিন্তু আমি বলবো যে 12 তারিখের ডেটটা এইটা কতটা অ্যাকুরেট, হ্যাঁ, এইটা আমি বলবো ইনঅ্যাকুরেটলি অ্যাকুরেট ঠিক আছে, বাট ইনঅ্যাকুরেটলি এইটা 12 তারিখে নির্বাচন হবে কি না, হ্যাঁ, এইটা একটু ডাউটে পড়ছে। তবে আমরা চাইবো সব বাধা অতিক্রম করে একটা ব্যাড ইলেকশনও যদি হয় সেটা হইতে হবে। ধন্যবাদ মাহবুব কামাল। জনাব বদিউর রহমান, আমরা অনেকেই ধারণা করেছিলেন যে ঋণ খেলাফি ইস্যু এবং দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে অনেক প্রার্থিতা বাতিল যাবে, আসলে তেমনটা দেখা গেল না। আপনি নিজে অবাক হয়েছেন কি? দেখা যদি না যায় ভালো তো, কারণ সবাই তো পপুলারিটি চায়, বন্দনা চায়, কোনটা প্রশংসা কোনটা বন্দনা বোঝা মুশকিল। আপনার কিছু নজির সৃষ্টি হয় না? শেখ হাসিনার আমলে আমরা কি দেখলাম, বঙ্গবন্ধুকে ফুলাইতে ফুলাইতে বঙ্গবন্ধু কন্যার করতে করতে সিকটিসান করে ফেললো। আবার ছোটো ভাই রাসেলের জন্য রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান করলো না, রাষ্ট্রীয় শোক দিবস পালন করলো না রাসেলের জন্য। তো ওইগুলা নজির হইলে এখন যদি তারেক যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ও কোকোর জন্য করতে পারবে, যে আগে তো নজির ছিল, কেমন? কিন্তু সমস্যা হলো আমরা গুণগত মান উত্তরণের মধ্যে যাটা যায়, যারা ক্ষমতায় আসবে ভাবে যে হালে দেখেন ইসলামী দলগুলো সব এক হচ্ছে। যে জামাত বিএনপির এক ফোঁটা রহমতের জন্য লালায়িত ছিল, সে এখন তার সাথে কন্টেস্টে যাচ্ছে। আবার কিছু জরিপ কারা কারা কীভাবে করায়, এগুলা অ্যারেঞ্জ না ম্যানেজড হয়, যে দুইটারে পাশাপাশি আনিয়ে দেয় ভোটের সময় একটা প্রভাব ফেলার জন্য, যে এটা বোধহয় হয়ে যাচ্ছে। সতর্কতার সহিত তারেক সাহেব কথাবার্তা বলতেছে, রাজনৈতিক কথা বলে না, কিন্তু আমাদের ভয় থাকে তারপরেও। আবার কি সেই হাওয়া ভবন আসবে কিনা ক্ষমতা আসলে, আবার খোয়াব হবে কিনা, আবার বাইয়ের টাকা পাচারের মতো ঘটনা ঘটবে কিনা, মানুষ এগুলো মনে রাখে, কিন্তু মনে রাখে। তারপরেও আমরা ইলেকশন চাই, যা হয় হোক না। কারণ আমি তো মোটামুটিভাবে এই গভর্নমেন্ট সবগুলোর সাথেই কাজ করলাম, শুধু বঙ্গবন্ধুটা ডাইরেক্ট কাজ করি নাই। তো যেটা হইলো, এখন যদি হাঁ ভোট পরে রেফারেন্ডামে সব হাঁ হয়, দিস ইজ নট অ্যাবসলিউট। হাঁ হলে কি আসে যায়, হাঁ হলে কি আসে যায়? সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে বঙ্গবন্ধু নিজে 3 মিনিটের মধ্যে ফেয়ার পয়লেসি পুরো প্রেসিডেন্ট হইলো, বাকশাল করলেও গণতন্ত্রের জন্য লড়াই করি, গণতন্ত্রের 12টা বাজাইলে অসুবিধা কী? আবার পাগল এবং শিশু ছাড়া আর কেউ তো নিরপেক্ষ হয় না। তারপরে আবার তিনি আবার এটা মেনে গেলেন, বেগম খালেদা জিয়া দিলেন। আবার যারা এটার জন্য আন্দোলন করলো তারা আবার পরে দিয়ে আবার শেখ হাসিনা বন্ধ করে দিল। 2008 ভোটে, 2014 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 পরে আসলো আমিডামি। তো এইটা যে আবার হবে না, যেটা বারবার বলতেছে, রেফারেন্ডামে যদি হ্যাঁ না হয় তাহলে আবার ফেসিবাদ আসবে। ফেসিবাদ তো যখন খুশি তখন আসতেই পারবে। আপনি যত কিছুই এখন করেন, ক্ষমতাসীন সরকার যদি এটা মানতে না চায়, তাকে মানাবে কে? মানানোর কোনো শক্তি নেই, পরিষ্কার। আমরা বেগম জিয়ার আমলে সেই সময় কি দেখছি, গোটা সিভিল সার্ভিসটা কন্ট্রাক্টে ভরে গেল। 5 বার পর্যন্ত কন্ট্রাক্ট পেয়েছে। ওনার যে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব খন্দকার শহীদুল ইসলাম, আমি মাঝে মাঝে বলি অন্ধকার শহীদুল ইসলাম, কারণ বেগম জিয়াকে অন্ধকারে রেখে সব কাছে 5 বার কন্ট্রাক্ট, শেষের মাসে দৈনিক ভিত্তিতে পেয়েছে। তো আবার সেই রিজিম আসলে তা হবে না কীভাবে বলি? বিএনপি ক্ষমতায় আসতেছে, ঠিক আছে, বিএনপি আসলে প্রশাসন আবার দলীয়করণ হবে না কে বলে? তার কারণ এরশাদ পর্যন্ত দলীয়করণ হয় নাই। খালেদা জিয়ার প্রথম পদোন্নতি 92 ফেব্রুয়ারিতে জমিরুদ্দিনের প্রধানে, তখন শুরু হয়ে গেল দলীয়করণ। এইটা যে দুই পক্ষে শুরু হলে সেটা হবে। এখন আপনি সামাল দেওয়ার জন্য দুটো জিনিস দরকার। এক, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমের মধ্যে সরকার কতটুকু শক্ত থাকবে। কেউ দলীয়করণ করলে তার উপর শাস্তি নেবে, নিচ্ছে না তো। এক দলে বাদ দিলে আরেক দল পরে আসি তাকে পুষতেছে। 2, বিবেকের শাসন যদি থাকে তাহলে আর কিছু লাগে না। এখন দলীয়
পারিবারিক দলের মধ্য থেকে আপনি তো গণতন্ত্র পুরো আশা করতে পারবেন না, যেখানে পরিবার সর্বস্ব দল হয় সব সময়। এখন আগে এক সময় বাপ মেয়ে এদের ছবি, এখন মা ছেলে বাপ ছবি। তো দলীয় পূজা, দলীয় বন্দনা, দলীয় হইলে তাইলে দলই তো গণতন্ত্রের মধ্যে নাই। দলে যদি গণতন্ত্র না থাকে, কত সিনিয়র বাপের আমলের লোকও কিছু হতে পারলো না, পরের দিকে গুলো হয়ে যায় পারিবারিক ঐতিহ্য নিয়ে। হ্যাঁ, আমি একটা লেখা লিখছিলাম, উত্তরাধিকারের রাজনীতিতে জয় টিকবে না, তারিখ টিকবে। আচ্ছা। এটা বেশ আগে লিখলাম, বললে তারিখ টিকে যাবে, জয় টিকতে পারবে না, টিকে নাই। সালাউদ্দিন হিরো হবেন না জিরো হবেন, হিরো হবেন, হয়ে গেল তো। ধন্যবাদ জনাব বদিউর রহমান। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব মাহবুব কামাল, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আজকে বিএনপি ইসিতে গিয়েছিল, পোস্টাল ব্যালটের ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে এসছে। বিএনপির নির্বাচনী প্রতীক মাঝামাঝি আর দাঁড়িপাল্লা উপরে, যদিও দেখা গেছে যে আসলে অ্যালফাবেটিক্যালি করার কারণে এরকম এসছে। তো বিএনপির এই অভিযোগ যৌক্তিক মনে করেন কিনা? আর এর সাথে যদি আপনার কিছু বলার ছোট থাকে। কয়েকটা ব্যাপার আছে, একটু সেরে ফেলি না, এটা খুব দ্রুত। বোধ ভাই, আপনার যে লেখা দুইটা, ওটা কিন্তু আমি এডিট করছিলাম এবং আমি হেডিং চেঞ্জ করে দিয়েছি, আপনার মনে আছে বোধ হয়। তো যাই হোক, আপনার যন্ত্রণায় তো আমি লেখাই বন্ধ করলাম। যাই হোক, এখন আপনি অ্যাঙ্করের উসকুস নিয়ে কথা উঠান, আর আমি যখন লেখা লিখতাম আপনি এটা করা যাবে না, এর বিরুদ্ধে এটা একই আরে ওই যে জিনিস। শুনেন, এখন অ্যাঙ্করের দোষ দিয়ে তো আচ্ছা, না, এখন আপনি তো এটা দেখেন, আচ্ছা, রাখেন এই যে এখন ব্যবসায়ীরা, এই যে এখন তারটা বললে এখন এটা বাদ দেন, বাদ ওই দেন। ব্যবসায়ীরা যে এই যে মামলা না, কি কারণ হয়েছে জানেন? এরা যেহেতু তারেক রহমানের কাছে গেছে, এই ব্যবসায়ীরা যদি জামাতের কাছে যেত তাহলে কিন্তু এইটা কিন্তু এই মামলাটা হইতো না, মানে হয় না। এক দুই নম্বর কথা দেখেন, এই যে মানে এই যে জুলাই সনদ টনদ না, আমি বলি এর সাথে পতন সাহেব একটা 3 জোটের রূপরেখা হয়েছিল না? হ্যাঁ, এটা তো একটা ম্যাগনা কাটা ধরনের ছিল, তাই না? কিন্তু এটা কি মানা হয়েছে? আপনার প্রথম উপনির্বাচন, এই যে কি বলে মাগুরায়, কারচুপি করে নাই, ওইটা তো 3 জোটের রূপরেখার সাথে কন্ট্রাস্ট করে, ওইটার সাথে যায় না। কিন্তু কে মানছে 3 জোটের রূপরেখা? মানা নাই তো। ফলে এই জুলাই সনদ যে মানবে সেটা কি গ্যারান্টি আছে? গেল একটা। আবার দেখেন, এই যে সংস্কার জুলাই সনদ না, এরশাদ যখন ক্ষমতা নিল তখন এই যে ন্যাপের যে চিফ মোজাফফর আহমেদ, তিনি একটা কথা বলছিলেন, বলছে যখন ক্ষমতা নিলেন তখন তো কাউকে জিজ্ঞাসা করলেন না যে ক্ষমতা নিব কি নিব না, এখন বলতেছেন যে থাকবো কি থাকবো না। তো এই যে সংস্কার, যখন ক্ষমতা নিয়েছিলেন তখন একটা রেফারেন্ডাম করতেন যে আমরা, কারণ 5ই আগস্টে তো সংস্কারের কোনো ইস্যুই ছিল না, ছিল যে হাসিনা শুড গো, একটা ইস্যু ছিল। তারপরে সংস্কারে যেহেতু এক গণভোট করতেন যে আমরা কি সংস্কার কর্মসূচি নিব, তাই না, বুঝতাম, তখন কিছু বললেন না। এখন কইরা টইরা বলতেছেন যে এটা রাজি আছেন কিনা, এগুলো হাস্যকর না? তো ফলে এগুলো মানে কি বলে যে কথা বললে অনেক বলা যায়, দরকার নাই। এখন আপনি কি বলতেছেন যে ব্যালটের ব্যাপারে আজকে পোস্টাল ব্যালটের ব্যাপারে অভিযোগ জানিয়েছে বিএনপি যে প্রতীকের বন্টন বা বিন্যাস ঠিক হয়নি। এখানে যদি কোনো মানে ইয়ে থাকে, কি বলে যে অসঙ্গতি থাকে বা কোনো ধরনের ডিসগ্রেসফুল কিছু থাকে, অথবা কোনো ইন্টেনশনাল কিছু আছে কি না, হ্যাঁ, এটা ইন্টেনশনাল না, এটা মানে উইদাউট নোয়িং এরর হয়েছে, এটা দেখতে হবে। যদি ইন্টেনশনাল হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশন মাস্ট অ্যান্সার টু দিস। আমাদের তো সময় কম, আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই। বদিউর রহমান, আপনি একটু বলবেন যে আপনি তো প্রশাসনে কাজ করেছেন, নির্বাচন পরবর্তী প্রশাসনকে কেমন দেখছেন আপনি? আর মাত্র 29 দিন বা 1 মাস বাকি আছে নির্বাচন পূর্ববর্তী না পরবর্তী? নির্বাচন পূর্ববর্তী প্রশাসন, নির্বাচন যে কন্ডাক্ট করবে সেই প্রশাসনকে আপনি কেমন দেখছেন? আপনি তো যেহেতু প্রশাসন যন্ত্রের ভিতর ছিলেন অনেকদিন। প্রশাসন এখন কি, সরকার যেভাবে চায় সেভাবে থাকবে। ফেয়ার ইলেকশন মানে কেউই তো বলছে না যে লেভেল প্লেইং ফিল্ড আছে, তো সেই হিসেবে কেউই যখন সন্তুষ্ট না, তাহলে কি মনে করা যায় যে এটা ঠিকভাবে কাজ করছে? মানে সবাই যদি সন্তুষ্ট হতো বা সবাই যদি অসন্তুষ্ট হয়, তাহলে তো এক ধরনের মনে হয় যে ঠিক কাজ করছে। আপনার রাজনীতিতে কেউ তার সুবিধার জন্য সন্তুষ্ট হতে চায় না। এটা সন্তুষ্টির একটা জায়গা থাকতো যদি ইলেকশন কমিশন তার রিটার্নিং অফিসার দিত। আচ্ছা, এটা আমি লিখেছি, বলেছিও। যেহেতু ডিসিদেরকে নিয়ে, প্রশাসনকে নিয়ে এত কথা থাকে, তাদেরকে এত ঝুলানোর দরকারটা কি? বাবা, ইলেকশন কমিশন, তুমি যদি এত সাহসী হও, তুমি টিএন সেশন না হও, তুমি নাসির উদ্দিন আসো, তুমি তো আসুদ্দিন থাকো, তোমার নিজের লোক দিয়ে কেন তুমি রিটার্নিং অফিসার করতেছো না?
54 বছর ধরে কি আন্ডা পাচ্ছ, গরুর ডিম পাচ্ছ, খালি প্রশাসনকে নিয়ে আসো। প্রশাসনকে আনলে প্রশাসন তার যে নিয়োগকারী কর্তা তারটা শুনবে। ইউনূস সাহেব তার নিয়োগকারী কর্তা বাচ্চা কাচ্চাদের কথাগুলো শুনছে না, বলছে পরীক্ষা নাই, সচিবালয় দখল, পাস পাস। যেই একটু যমুনার কাছে যাই বললো যে আওয়ামী লীগের কাজ বন্ধ, আগে কিন্তু ইউনূস সাহেব বলছে যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করব না, যেই পোলাপাইনে বেসকি দিল বলে যে কার্যক্রম নিষিদ্ধ, একটু কায়দা করে বললো। তো প্রশাসনের টুকর কোনো কিছু থাকলে এই যে প্রচারণা করতেছে, কারণ এখানে যে সিল মারা, সিল মারার কায়দা কানুন হবে না, আপনি বুঝবেন কীভাবে? কারণ সরকার নিজে তো চাইছে এটা পাস হোক, জনগণের উপর তো ছাড়ছেন না, বলবে জনগণের কাছে প্রচার নাই, বুঝে না। তো না বুঝলে এইরকম প্রশ্ন করতেছেন কেন? জনগণ যেটা বুঝে না সেটা করেন কেন? এনসিপি নাহিদ ইসলাম বলেছেন যে না প্রচারণাও চলছে নীরবে নীরবে। আপনি কি মনে করেন যে গণভোটে না প্রচারণাও চলছে, যেটা অভিযোগ করেছে? নীরবে চললে এরা কোত্থেকে গাইবে, কিছু বানাবে নিজের সুবিধার জন্য। তারা তো জামাতের কাছেও গেছে, হ্যাঁ জামাতের কাছে গেছে না, তাদের সাথে কি আপোষ টাপোষ করতেছে না। নিজের সুবিধার জন্য রাজনীতিতে সবটা হয়। এখানে আপনার কোনো নীতির প্রশ্ন নাই, এখানে সব মেকিয়াবিলি নীতি ফলো করে, যার যেটা সুবিধা সেটা করে। ধন্যবাদ জনাব বদিউর রহমান এবং জনাব মাহবুব কামাল। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।